আমরা শুরু করছি ওনার তিরোধান দিবস দিয়ে, আর শেষ যেদিন হবে সেদিনটা ওনার জন্মদিবস 6 জুলাই, এবং ভারী অদ্ভুতভাবে এর মধ্যে ঠিক 15টা দিনই আছে। তাই কিরম কাকতালীয়ভাবে যেন একটা শ্যামাপ্রসাদ পক্ষ আমাদের পালন করবার সুযোগ ওনার মৃত্যুদিন এবং ওনার জন্মদিনের মধ্যে কাকতালীয়ভাবেই এসে গিয়েছে। তাহলে আমি যেহেতু উলট পুরাণ দিয়ে শুরু করছি, তাই আমি ক্রোনোলজিক্যালি উল্টো দিক থেকেই শুরু করছি। অর্থাৎ 23শে জুনের তাৎপর্য, 6 জুলাইয়ের কোনো তাৎপর্য নেই। উনি তখন তো আর জানতেন না 6 জুলাই যেদিন জন্মেছেন সেদিন উনি একজন মনীষী হবেন, তো তাৎপর্যটা পরে আসে। যাই হোক, তো আমি 23শে জুনের তাৎপর্য দিয়েই শুরু করছি। 23শে জুন 1953 যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ছেড়ে চলে যান, and the controversy starts from that point. আমি প্রথমেই বলেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কন্ট্রোভার্সি একটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 23শে জুন, তখন তিনি কাশ্মীরের খাটুয়া বলে একটি জায়গা দিয়ে কাশ্মীরে প্রবেশের চেষ্টা করছেন, যখন 370 ধারা লাগু আছে এবং ভারতের ম্যাপের মধ্যে থাকলেও কাশ্মীরে ঢুকতে গেলে ভারতীয়দের একটা পারমিট লাগে, যে পারমিট এবং 370 ধারার তীব্র বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেই বিরোধিতাকে রিয়ালিটিতে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বিরোধিতাকে ফিজিক্যালি বিরোধিতা করার উদ্দেশ্যে তিনি খাটুয়া এই পাঠানকোট থেকে একটুখানি এগিয়ে গেলেই খাটুয়া, খুব বেশি ডিস্টেন্স নয়, সেখান দিয়ে উনি কাশ্মীরে প্রবেশ করেন। এবং তৎকালীন যিনি প্রধান শেখ আবদুল্লাহ, তার গভর্নমেন্ট তাকে ডিটেইন করেন। ডিটেইন করা হয় 11th মে 1953 তাকে ডিটেইন করা হয় এবং তাকে শ্রীনগরের জেলে নিয়ে যাওয়া হয়। সেইখানে 23শে জুন এর মধ্যে উনি অসুস্থ হয়ে পড়েন এবং অটল বিহারী বাজপেয়ী এবং এই ধরনের তার যারা ফলোয়ার, তারা এখানে একটা জিজ্ঞাসা তোলেন যে এই যে উনি 11ই মে অ্যারেস্টেড হলেন এবং 23শে মে উনি মৃত্যুবরণ করলেন, এর মধ্যে ওনার অসুস্থতার প্রপার চিকিৎসা হয়েছিল কি?
একজন পলিটিক্যাল সেলিব্রিটি, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি অবশ্যই একজন পলিটিক্যাল সেলিব্রিটি, সেই অন দ্যাট ভেরি পয়েন্ট জওহরলাল নেহরু সমস্ত তদন্ত সম্ভাবনা নাকচ করে দেন। এবং যারা সেই সময়ের খাটুয়ায় তরুণী একা যাননি, ওনার দলবল ছিল, দলবলের লোকজন বলেন, তাদের কাছ থেকে যে সমস্ত কথা জানা যায় তাতে বলেন তারা যে চিকিৎসায় ইচ্ছাকৃত গাফিলতি ছিল এবং বারবার বলা সত্ত্বেও শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ড্রাগ তার অ্যালার্জেটিক ছিলেন, কিন্তু সেইখানকার জেল কর্তৃপক্ষ শ্যামাপ্রসাদ মুখার্জির উপর স্ট্রেপ্টোমাইসিন ড্রাগই অ্যাপ্লাই করেন এবং তার যে পরবর্তী ফলো আপ, অ্যালার্জেটিক ছিলেন এবং তারপর যে কার্ডিয়াক অ্যারেস্ট তার হয়, তার পরবর্তী ফলো আপে কিন্তু তার ফলোয়াররা, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির ফলোয়াররা খুব স্যাটিসফাইড ছিলেন না। আমি আপনাদের কাছে শুধুমাত্র তথ্য তুলে ধরব, কোনো বিতর্কিত কিছু আমি বলতে চাই না, কোনো ইতিহাসের বিকৃতি হোক এটা বাঞ্ছনীয় নয়। ভালো মন্দ বিরুদ্ধে সপক্ষে বিচার আপনাদের। জওহরলাল নেহরু তদন্তে তো না করলেনই, সাত দিন পরে একজন মৃত সন্তানের মা, আকস্মিক মৃত্যু হয়েছে যে সন্তানের, তার মাকে জওহরলাল নেহরু চিঠি লিখছেন এবং কনভে করছেন তার সন্তানের শোক। তার উত্তরে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিঠিটা, তার উত্তরে যোগমায়া দেবী লিখছেন যে জওহরলাল নেহরুর স্নেহভাজন বলেই সারা ভারতবর্ষ এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স শ্যামাপ্রসাদ মুখার্জিকে চেনেন, কিন্তু তা সত্ত্বেও কি বাধা পড়ল যে 11 দিনের কাছাকাছি ডিটেনশনে থাকা সত্ত্বেও জওহরলাল নেহরু একদিনও শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে দেখা করতে যেতে পারেননি। এই প্রশ্নের উত্তর একজন সন্তানহারা শোকাকুলা মা তিনি জওহরলাল নেহরুকে করেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু তার সদুত্তর দিয়েছিলেন কিনা এটা আমাদের কাছে, অন্তত আমার কাছে, আমার নলেজে নেই। আমরা কিন্তু উল্টো দিক থেকে আসছি, হ্যাঁ, 53 সাল থেকে শুরু করেছি। এবার আসছি এই যে প্রোটেস্টের জন্য অ্যারেস্ট এবং অ্যারেস্ট থেকে মৃত্যু, এর একটু ব্যাকগ্রাউন্ডে আসার চেষ্টা করছি। আমি আপনাদের আগেই বলেছি যে 370 ধারার বিরোধিতা করতে গিয়ে উনি কাশ্মীরে ঢুকেছিলেন। এই 370 ধারা সম্পর্কে খুব ছোট্ট করে একটু বলবো, তা না হলে বিষয়টা ঠিক পরিষ্কার হয় না। 1846 ইঙ্গো শিখ যুদ্ধ, সেখানে শিখরা ব্রিটিশদের কাছে পরাজিত হয় এবং ব্রিটিশরা তৎকালীন 1 কোটি টাকা ওয়ার ইন্ডেমনিটি হিসেবে দাবি করে, যুদ্ধের খরচ হিসেবে, যে টাকা শিখদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ব্রিটিশরা এই কাশ্মীর প্রদেশ, যারা বেড়াতে ভালোবাসেন তারা জানেন, আমরা কাশ্মীর বলে যাকে চিনি, 1846 সালে কিন্তু কাশ্মীর সেটা ছিল না। কাশ্মীরের মধ্যে ছিল কাশ্মীর, লাদাখ অ্যান্ড গিলগিট, যেটাকে আমরা এখন গিলগিট পাকিস্তান বলি। যদিও পরবর্তীতে 1964 আর সামথিং এরকম সময় গিলগিটকে ভারত স্বাধীন করে, এবং যদি আপনারা রিসেন্টলি কেউ লাদাখ গিয়ে থাকেন তাহলে তুর্তুক বলে একটা ভিলেজ আছে ওখানে, একেবারে লাদাখ সীমান্তে, সেখানে গেলে দেখবেন যে ওই তুর্তুকের সমস্ত বাসিন্দারা ওরা হচ্ছেন গিলগিট প্রদেশের লোক, কিন্তু নাও দে আর ভেরি মাচ হ্যাপি টু বি ইন্ডিয়ান। যাই হোক, তো 1846-এ এই যে বিশাল একটা ল্যান্ড, কাশ্মীর, লাদাখ অ্যান্ড গিলগিট, এই সমস্ত প্রদেশটা ব্রিটিশ অ্যাকোয়ার করে, কারণ তারা 1 কোটি টাকার ইন্ডেমনিটি পায়নি, এবং নিয়ে অ্যাকোয়ার করে তারা কিন্তু শাসন করেনি। মাইন্ড দ্যাট, তখন 1846 সালে দ্যাট ওয়াজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দে ওয়ার নট দ্য রুলার্স।
তারা কিন্তু ব্যবসার মনোভাবেই তখনও ইন্ডিয়াতে রয়েছেন। তারা কি করলেন, তৎকালীন ডোগরা রাজা, সেই কাশ্মীর প্রদেশের হিন্দু রাজা, উচ্চ বর্ণের রাজা রাদার, তাকে মাত্র ৭৫ লাখ টাকায় সমস্ত কাশ্মীর, লাদাখ এবং গিলগিট বিক্রি করে দিলেন। যে কারণে কাশ্মীরে এটা খুব পপুলার কথা আছে, ৭৫ লাখ কা সৌদা, এই কথাটা খুব চলে কাশ্মীরে। তো ওনা বলে যে নবাব শাহী রুপি, অর্থাৎ নবাবের তৈরি করা নানক শাহী রুপি, যেটা এখন ইন্ডিয়ান রুপিরই সমান, যাই হোক, সেই ৭৫ লাখ টাকায় কাশ্মীর সেই সময় বিক্রি হয়ে যায়। এরপর ডোগরা রাজারা কাশ্মীর শাসন করছেন এবং প্রচন্ড একটা করের চাপ পড়ছে, যাতে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা খুব চাপের মধ্যে আছেন, তাদের জীবন ধারণ কষ্টকর হয়ে পড়ছে। বিভিন্ন সময় বিদ্রোহ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহ হচ্ছে। করতে করতে 1947, প্রায় 100 বছরের বেশি, এই 100 বছর সময় ধরে ডোগরারা রাজত্ব করছেন। সেই সময় ডোগরারা, মানে হরি সিং বিশেষ করে, লাস্ট যে ডোগরা রাজা হরি সিং, তখন মুসলিমদের উপর যথেষ্ট অত্যাচার করছেন এবং একদল মুসলিমকে, বেশ বিরাট একটা পপুলেশন মুসলিমকে উনি কিন্তু পাকিস্তানে চলে যেতে বাধ্য করেছেন। এবং শুধু বাধ্য করেছেন না, যদি আমরা ব্ল্যাক হিস্ট্রি বলে কিছু জানি, তাহলে সেই ব্ল্যাক হিস্ট্রি বলে যে কাশ্মীর প্রদেশ থেকে ওই প্রচন্ড একটা মাউন্টেন টেরাইন বেয়ে সেই মুসলিমরা যখন পাকিস্তানে যাচ্ছেন, বাধ্য হচ্ছেন যেতে, সেই পথে কিন্তু বহু মুসলিম মারা গিয়েছিলেন, যেটা সাপ্রেস করে যাওয়া হয়, যে কারণে বলা হয় এটা ব্ল্যাক হিস্ট্রি। যাই হোক, এই যে একটা পাকিস্তানের ওদেরকে শেল্টার নিতে বাধ্য করা এবং কাশ্মীর থেকে কাশ্মীরিয়তের নামে মুসলিমদেরকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া, এইটা কিন্তু সেই তৎকালীন ইসলাম সমাজের উপরে একটা ইম্প্যাক্ট ফেলেছিল। এবং পাকিস্তান পরবর্তীতে পাখতুন বলে একটি ট্রাইব, পাখতুন ট্রাইবকে তারা হেল্প করে। পাখতুন ট্রাইবরা ছিল ওই টেরাইনের স্পেশালিস্ট, যেমন আমরা গুর্খাদের একটা রেজিমেন্ট দেখি যারা ওই টেরাইনের স্পেশালিস্ট, সেরকম পাখতুনরা ছিল ওই টেরাইনের স্পেশালিস্ট, যারা অসম্ভব যুদ্ধবাজ। সেই ট্রাইবদেরকে কনসলিডেট করে তারা হরি সিং এর এগেনস্টে একটা ভায়োলেশন তৈরি করে। হরি সিং তখন এমন একটা জায়গায় আছে, ইন্ডিয়া প্রায় স্বাধীন হওয়ার সময় 1947, আরো 500টা প্রিন্সলি স্টেট তারা ইন্ডিয়াতে ঢুকে যাবে এরকম ভাবে রাজি হয়ে গেছে। বাট হরি সিং তখনও দোলা চলে, তিনি ভাবছেন আমি ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীরে থাকবো নাকি ইন্ডিয়ার সঙ্গে চলে যাবো। এরকম একটা দোলা চলে যখন উনি ডিসিশন নিতে পারছেন না, সেই সময় পাখতুনরা অ্যাটাক করছে এবং পাখতুনদের অ্যাটাককে সামলানোর জন্য শেখ আব্দুল্লাহ, তখন কাশ্মীরের একজন উঠতি নেতা, যিনি অলরেডি জওহরলাল নেহরুর ক্যাবিনেটে আছেন, তিনি হরি সিং এর সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছেন অ্যালং উইথ জওহরলাল নেহরু। হরি সিং কন্ডিশন দিচ্ছেন, একটা ট্রিটি তিনি সাইন করছেন, যে ট্রিটিটা, এই যে ট্রিটি যেটা লর্ড মাউন্টব্যাটেন এবং হরি সিং এর মধ্যে সাইন হয়েছিল 1947-এ, এই ট্রিটিতে অ্যাকসেশনের ট্রিটি সাইন হচ্ছে, যেখানে হরি সিং বলছেন ভারত আমাকে মিলিটারি দিয়ে সাহায্য করবে, আমি ভারতকে কি কি অ্যালাউ করব, কাশ্মীরের ডিফেন্স, কাশ্মীরের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন। ভারত কোনোভাবেই কাশ্মীরে তার কনস্টিটিউশন লাগু করতে পারবে না, ভারত কোনোভাবেই কাশ্মীরে কোনো আইন প্রণয়ন করতে পারবে না, ভারত কোনোভাবে কাশ্মীরের কোনো জনগণকে ভারতীয় পতাকা তুলতে বাধ্য করতে পারবে না। দিস ওয়াজ দ্য কন্ডিশন অফ হরি সিং। জওহরলাল নেহরু কিন্তু এই কন্ডিশন মেনে নিয়েছিলেন, কারণ জওহরলাল নেহরুর তখন পাখির চোখ ছিল কাশ্মীরকে কিভাবে ভারতের অংশ করা যায়। তাতে আলটিমেটলি পুরো কাশ্মীরটা কিন্তু আমরা পাইনি, একটা অংশ যেটা পাক অধিকৃত কাশ্মীর, অর্থাৎ যেখানে এই বিরোধী গোষ্ঠী যাদের জনসংখ্যা অনেক বেশি, সেটা সেইখানে চলে গেছে। এবং আমাদের যে অংশটা আমরা পেয়েছি সেটা এখন আমরা জম্মু কাশ্মীর বলতে যা বুঝি। তিনি, জওহরলাল নেহরু, হরি সিংকে কথা দিলেন যে আমি আপনার এই ট্রিটিতে আপনি যা যা বলছেন লর্ড মাউন্টব্যাটেনকে এটাই বলবো, এবং লর্ড মাউন্টব্যাটেন
হরি সিং এবং জওহরলাল নেহরু তিনজনে বসে এই ট্রিটি সাইন হলো 1947-এ। 1950-তে যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে তখন চ্যাপ্টার 21 সেখানে একটা ধারা দিয়ে দেওয়া হলো 370 ধারা, যে ধারা নিয়ে বহু বিতর্ক হয়েছে আপনারা জানেন। যেই 370 ধারার বলে কাশ্মীর কিন্তু দীর্ঘদিন আমাদের থেকে আলাদা। এই 370 ধারা যখন লাগু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 7ই আগস্ট 1952 পার্লামেন্টে উনি একটা হিস্টোরিক বক্তৃতা দিয়েছিলেন, যেখানে ওনার স্লোগান ছিল এক দেশ মে দো বিধান দো প্রধান और दो निशान नहीं चलेगा। একটাই যদি আমাদের দেশ হয় তাহলে সেখানে এরকম হতে পারে না যে তার সরকার আলাদা, তার প্রধান আলাদা, তার পতাকা আলাদা। দিস ক্যান নট বি ডান। এই যে প্রোটেস্ট, এই প্রোটেস্টই কি আলটিমেটলি ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? দিস ইজ দ্য কন্ট্রোভার্সি। আমরা কেউ জানি, আমি শুধু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আবার একটু পিছনে যাই। আমি আগেই বলেছি আমি উল্টো করে বলবো। শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনৈতিকভাবে যখন বাংলা থেকে উনি রাজনৈতিক নেতা হিসেবে উঠে যাচ্ছেন তখন কিন্তু উনি কংগ্রেসে ছিলেন। তার পরবর্তীতে 1950 এই সমস্ত সংবিধান হয়েছে এবং 370 ধারা লাগু হয়েছে, এসবের বিরোধিতা তো আছেই। 1950-তে উনি জওহরলাল নেহরুর হাত ছাড়লেন। কেন ছাড়লেন? জওহরলাল নেহরু লিয়াকত ট্রিটি সাইন করলেন। লিয়াকত ট্রিটিতে কি ছিল? পাকিস্তানে যারা সংখ্যালঘু, অর্থাৎ পাকিস্তানের সংখ্যালঘু শ্যামাপ্রসাদ মুখার্জির যারা ফলোয়ার, বলতে গেলে হিন্দু যারা আর কি, তারাই পাকিস্তানের সংখ্যালঘু, তাদের উপরে কিছু নিয়ম, কিছু অনুশাসন জারি হবে এবং কিছু সুবিধাও দেওয়া হবে। সবটা মিলিয়ে একটা লিয়াকত চুক্তি। লিয়াকত খান সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি, আপনারা দেখুন জওহরলাল নেহরুর বাঁ দিকে বসে আছেন লিয়াকত খান, তিনি এই চুক্তি সই করলেন। যে চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস ছাড়লেন। কেন? তার বিরোধিতার কি কারণ ছিল? কি কি ছিল লিয়াকত চুক্তিতে? ওখানে কিন্তু রিফিউজি রিটার্নের কথা বলা ছিল, উইমেন অ্যান্ড প্রপার্টি রাইট সংযত রাখা হবে সে কথা বলা ছিল, কাউকে ফোর্সফুলি কনভার্ট করা যাবে না হিন্দু থেকে ইসলামে সে কথা বলা ছিল, মাইনরিটিদের তাদের পরিষ্কার রাইট দেওয়া হবে সে কথা বলা ছিল। তা সত্ত্বেও শ্যামাপ্রসাদ মুখার্জির কোথাও একটা দেখলেন যে এতে হিন্দুদের স্বার্থ বিঘ্নিত হবে। উনি বললেন, উনি জওহরলাল নেহরুকে চিঠিও লিখলেন যে যেভাবে লিয়াকত চুক্তি সই হলো এবং যে এক্সট্রা অর্ডিনারি প্রেশারের উপরে পার্লামেন্টারিয়ানদের বাধ্য করা হলো লিয়াকত চুক্তি সই করাতে, সেইটার প্রতিবাদ স্বরূপ আমি কংগ্রেস থেকে বা জওহরলাল নেহরুর হাত থেকে সরে যাচ্ছি। সো হি লেফট, হি রিজাইন্ড ফ্রম কংগ্রেস। 1950-তে কংগ্রেস উনি ছাড়লেন। 1951-এ উনি ওনার নিজের দল তৈরি করলেন, বাংলা জনসংঘ, আপনারা জানেন। ইতিমধ্যে 1947-এ অলরেডি আমরা স্বাধীন হয়ে গিয়েছি। নেহেরু 1953-তে ঠিক মারা যাওয়ার আগে এই চিঠিটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন নেহেরুকে শ্যামাপ্রসাদকে নেহেরু লিখছেন, অনেক কিছু লিখছেন, অফিসিয়াল যে সমস্ত বিষয় সেগুলো লিখছেন। শ্যামাপ্রসাদ যেটা বলেছিলেন যে পাকিস্তানে যে প্রজা পরিষদ, জম্মুতে যে প্রজা পরিষদের বিদ্রোহ হয়েছে, অর্থাৎ কাশ্মীরি পণ্ডিতরা যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দাবি ছিল। সেই জন্য উনি জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন এবং তার উত্তরে জওহরলাল নেহরু বলছেন, অ্যাকর্ডিং টু মাই থিঙ্কিং the agitation of the Praja Parishad in Jammu is not only communal but is supported by communal and narrow-minded elements in India. এই narrow-minded elements এর কি ব্যাখ্যা সে আমরা সেটা জানি না, ইতিহাস বলতে পারবে। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই ব্যাখ্যায় স্যাটিসফাইড ছিলেন না। সময়টা দেখুন, ফেব্রুয়ারি 5, তারপরে ওনার জীবনে আর মাত্র কয়েক মাস বেঁচে ছিল।
এই চিঠির শেষ দিকে একটা কথা লিখছেন জওহরলাল নেহরু, আপনারা শেষ লাইনটা যদি পড়েন, ইউ সে ইন ইউর লেটার দ্যাট ইউ আর কামিং টু দিল্লি দিস ইভিনিং and can see me tomorrow morning. I am always prepared if I can find the time to see you or others who may differ from me. But I regret that tomorrow and for the next day or two I am completely occupied. I confess also that reading your letter I find it a little difficult to discover any common ground for talk. বিরোধিতাটা কোন পর্যায়ে গিয়েছিল এটা আপনারা বুঝতে পারবেন চিঠিটা দেখলে। You have stated yourself that it is obvious that we do not see eye to eye with each other on this momentous issue. চোখে চোখ রেখে কথা বলার মতন জায়গা জওহরলাল নেহরু এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে তখন ছিল না। এরপর 1939-এ বীর সাভারকর বেঙ্গল ট্যুরে আসেন। বীর সাভারকরের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির, আপনারা জানেন শ্যামাপ্রসাদ মুখার্জির ফ্যামিলি লিগাসি নিয়ে আমার বলার কিছু নেই। স্যার আশুতোষের ফ্যামিলি, সেখানে প্রচুর বড় বড় নেতা আসা যাওয়া করতেন, কংগ্রেসের বড় বড় লিডাররা আসতেন, অন্যান্য পার্টির লিডাররাও আসতেন। ন্যাচারালি ফ্যামিলি সূত্রেই বীর সাভারকরের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির দেখা হয় এবং বীর সাভারকরের যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদে উনি কিছুটা প্রভাবিত হন। তবে শুধুমাত্র বীর সাভারকর নয়, উনি যে ফ্যামিলিতে বড় হয়েছিলেন সেখানে কিন্তু হিন্দুত্ববাদে প্রভাবিত হওয়ার জায়গা খুব কম ছিল। কারণ স্যার আশুতোষ ছিলেন ম্যাথমেটিক্সের মানুষ, তিনি অত্যন্ত সায়েন্টিফিক অ্যান্ড অ্যাডভান্স থিঙ্কিং এর মানুষ ছিলেন। আমি বলছি না যে হিন্দুত্ববাদ হলেই তাকে আনসাইন্টিফিক হতে হবে, এরকম ব্যাপার নয়, কিন্তু একেবারেই ধর্মীয় ভিত্তিতে কোনো একটা মতাদর্শ দিকে প্রভাবিত হয়ে যাওয়ার মতন জায়গা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল না, অন্তত ফ্যামিলির দিক থেকে। কিন্তু ওনার উপরে প্রভাব পড়েছিল স্বামীজির এবং শ্রী অরবিন্দের। শ্রী অরবিন্দকে উনি এতটাই ফলো করতেন যে 1908 এবং 9 সালে আলিপুর জেলে যে ঘরটাতে, যে সেলটাতে শ্রী অরবিন্দ ছিলেন, সেই ঘরটাতে স্বাধীনতার পর উনি একটি প্লাক স্থাপন করেন, যেটা কোনো বাঙালি নেতা, কোনো ভারতীয় নেতা করার কথা ভাবেননি। এতটাই ফলো করতেন। আর স্বামীজির প্রভাবও ওনার উপরে ছিল। তবে বীর সাভারকর ওনাকে যেটা বুঝিয়েছিলেন সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা বিচার্য বিষয়। বীর সাভারকর ওনাকে বোঝালেন যে কংগ্রেস কোনোভাবেই উচ্চ বর্ণের যে হিন্দু তাদের স্বার্থ রক্ষা করছে না, এবং বাংলাতেও সেই একই ব্যাপার। যেহেতু উনি নিজে একটি উচ্চবর্ণ হিন্দু ফ্যামিলিতেই বড় হয়েছেন, ন্যাচারালি ওনার একটু তো কাস্টিস্ট সেন্টিমেন্ট ছিল অবশ্যই, সেটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বীর সাভারকর তখন ওনার বয়স 1939, মানে ওনার বয়স তখন 38 বছর। 38 বছরের একটি ছেলেই বলবো, যাই হোক, তাকে তখন বীর সাভারকর বোঝান যে কংগ্রেস জাতীয়তাবাদী দল হিসেবে হিন্দুদের স্বার্থ রক্ষা করছে না। আবার এদিকে সেই সময় মুসলিম লীগ, তারা কিন্তু তাদের যথেষ্ট প্রভাব বিস্তার করছে এবং বাংলার যিনি প্রধান, রাজ্য প্রধান, তিনিও তখন ওই সম্প্রদায়েরই মানুষ, মুসলিম লীগের যদিও সদস্য নন, তবুও একটা মুসলিম লীগের প্রচন্ড প্রভাব, যেটাতে ওনার মনে হয়েছিল যে বাঙালি হিন্দুরা বোধহয় কোনোভাবে অরক্ষিত থেকে যাচ্ছেন, যে কারণে উনি বীর সাভারকরের হাত ধরেন। হাত ধরার সঙ্গে সঙ্গে বীর সাভারকরের হাতে তখন বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা নেই। উনি সঙ্গে সঙ্গে, তাকে রাজনৈতিক কৌশল ভাবলেও আমরা ভুল ভাববো না, উনি কিন্তু রাজনৈতিক কৌশল অ্যাপ্লাই করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেই সময় বাংলা রিপ্রেজেন্টেটিভ হিসেবে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট করে দিলেন, অর্থাৎ বাংলা প্রভিন্সের প্রেসিডেন্ট। হিন্দু মহাসভার প্রেসিডেন্ট যে মুহূর্তে শ্যামাপ্রসাদ আইডেন্টিফাইড হয়ে গেলেন, ওনার কিন্তু আর হিন্দুত্ববাদ ছাড়া তার কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। 1944 বীর সাভারকর ওনাকে সেন্ট্রাল হিন্দু মহাসভায় নিয়ে গেলেন। সেখানে 1944-এ বীর সাভারকর নিজের জায়গা ছেড়ে ওনাকে সেন্ট্রাল প্রেসিডেন্ট করে দিলেন। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির
সংগঠন করার ক্ষমতা, শ্যামাপ্রসাদ মুখার্জির লিগেসি, শ্যামাপ্রসাদ মুখার্জির একাডেমিক্স, এইগুলোকে রাজনৈতিকভাবে কোনো একটা ধর্মীয় রাজনৈতিক দল তারা কিন্তু এটাকে ক্যাশ করেছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার সেটা উনি কিভাবে সে লিগাসি বহন করেছেন বা হিন্দুদের নিয়ে কি ভেবেছেন বা পরবর্তীতে জনসংঘ তৈরি করেছেন, সেগুলো একদমই ওনার বিচার্য বিষয়। হিন্দু মহাসভাতেও কিন্তু উনি খুব স্বচ্ছন্দ বোধ করলেন না। ইতিমধ্যে হক মিনিস্ট্রিতে উনি মন্ত্রী হয়েছেন এবং কোয়ালিশন গভর্নমেন্টে উনি সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন, বাংলার অর্থমন্ত্রী ছিলেন। যাই হোক, তো হিন্দু মহাসভাতেও কিন্তু উনি খুব একটা স্বচ্ছন্দ বোধ করলেন না এবং 1951-এ উনি নিজের পার্টি করেন, যেটার নাম হচ্ছে ভারতীয় জনসংঘ বা বিজেএস। বিজেএস এর পতাকাটা ভারী সুন্দর। এই যে 1951-এ উনি একটা নতুন ধারণার আলো সৃষ্টি করতে চেয়েছিলেন, একটা কনসেপ্ট তৈরি করতে চেয়েছিলেন, যে কারণে 1951-এ উনি বিজেএস এর প্রতিষ্ঠা করেন। এর পরবর্তীতে আরেকটা অদ্ভুত বিষয় ওনার দেখা যায়, আরেকটু আবার পিছিয়ে যাচ্ছি, ক্রোনোলজিক্যালি একটু আগু পিছু হতেই হবে, কারণ এরকম একটা চরিত্র যেটাকে আপনি একটা টাইম ফ্রেমে বাঁধতে পারবেন না। 1942 জেমস হার্বার্টকে শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখছেন, যখন ভারত ছাড়ো আন্দোলন নিয়ে সবাই খুব প্রচন্ড একটা আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, তখন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লিখছেন এবং চিঠি লিখছেন এইভাবে। তখনও কিন্তু উনি কংগ্রেস ছাড়েননি, 1942 মানে তখন উনি কংগ্রেসেই আছেন। এটা সত্ত্বেও উনি লিখছেন যে কংগ্রেসের লিডারশিপে যে ভারত ছাড়ো আন্দোলনটা হতে যাচ্ছে, দ্যাট উইল ক্রিয়েট অ্যান আনরেস্ট, সারা দেশব্যাপী একটা আনরেস্ট তৈরি করবে, যেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। এবং ভারতবাসীর এই সময় 1942 মানে তখন ওয়ার্ল্ড ওয়ার চলছে, মানে প্রায় একেবারে মাথার উপরে, এবং উনি ভারতীয় জনগণকে এই মানে অ্যাড্রেস করলেন যে এইরকম কন্ডিশনে যখন ব্রিটিশ এম্পায়ার বিপদের মধ্যে আছে, তখন ভারতবাসীর উচিত ব্রিটিশদের পাশে দাঁড়ানো। अगेन কন্ট্রোভার্সি। ভারত ছাড়ো আন্দোলন যখন একটা ঐতিহাসিক আন্দোলন হিসেবে ব্রিটিশকে ভারত ছাড়া করবার জন্য একটা প্রচন্ড একটা ভায়োলেন্ট মুভমেন্ট হচ্ছে, তখন উনি জেমস হার্বার্টকে চিঠি লিখছেন যে ভারত ছাড়ো আন্দোলন উইল ক্রিয়েট অ্যান আনরেস্ট, যেটা বন্ধ হওয়া উচিত। এবং হার্বার্টকে কথাও বলছেন, এখানে আমি চিঠির একটা জাস্ট অংশ দিয়েছি, হার্বার্টকে উনি কথাও বলছেন যে প্রয়োজনে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। সো দিস ইজ अगेन আ কন্ট্রোভার্সি। একজন জাতীয়তাবাদী নেতা, যিনি অবশ্যই ভারতের স্বাধীনতার জন্য তার যে অবদান সেটাকে তুচ্ছ করে দেখার কোনো জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট মতবাদের দিক থেকে, কোনো একটা মৌলিক ভাবনার জায়গা থেকে উনি বলেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন হওয়া উচিত নয়। এরপরের ইতিহাস আমি বলেছি আপনাদের, জনসংঘে কিভাবে উনি গেলেন, এটা মোটামুটি ওনার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম, যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ওনার প্রচুর কন্ট্রোভার্সি, বাংলা থেকে শুরু করে উনি যে সেন্ট্রালের লিডার হয়েছেন, সেখান থেকে উনি 370 ধারার বিরোধিতা করে কাশ্মীরে গেছেন, সেখানে গিয়ে ওনার মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি। সো দ্য টোটাল পলিটিক্যাল লাইফ অফ শ্যামাপ্রসাদ মুখার্জি ইজ ফুল অফ কন্ট্রোভার্সি। এবং এই কন্ট্রোভার্সিকে আমরা ভারতের স্বার্থে ব্যবহার করব, মানে ভারতের স্বার্থের দিকে ভাববো নাকি ভারতের স্বার্থের বিরোধী ভাববো, সেই ভাবনাটা কিন্তু পুরোপুরি যিনি ভাবছেন তার উপরে। কারোর কোনো একটা সিদ্ধান্তের অনেক পরিপ্রেক্ষিত থাকে, সেই কোন পরিপ্রেক্ষিতে কোন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেইটা আজ থেকে সেই ঘটনা ঘটে যাওয়ার 100 বছর পরে বিচার করা বা অ্যানালিসিস করাটা খুব কঠিন কাজ। এক বাক্যে কোনো কিছু বলে দেওয়াটাও খুব কঠিন কাজ।
আচ্ছা, আমি পলিটিক্সটা আগে বললাম, আমি যেহেতু উল্টো দিক থেকে আসছি, আমি এবার একটু ওনার একাডেমিক্স সম্পর্কে বলি। আগেই বলেছি আশুতোষ মুখার্জির মতো একটি মানে অত্যন্ত বনেদি বাঙালি পরিবারে ওনার জন্ম। যারা কলকাতায় যাতায়াত করেন তারা আশুতোষ মুখার্জির বাড়ি, ভবানীপুরের বাড়ি প্রায় সবাই দেখেছেন। আশুতোষ মুখার্জির নামে কলকাতা শহরে একটা বিশাল রাস্তা আছে, সেটাও আপনারা জানেন। এবং আশুতোষ মুখার্জি একজন স্টলওয়ার্ড ছিলেন, তাকে নিয়ে বলার কিছু নেই। তো সেই পরিবারে জন্মে উনি ম্যাট্রিকুলেশন পাশ করার পর ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা শুরু করেন তখন ওনার ইংরেজিতে অনার্স ছিল। একাডেমিক্সটাও কিরকম কন্ট্রোভার্সিয়াল একটু দেখুন। উনি ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হলেন, আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করলেন। তখন স্যার আশুতোষ প্রচন্ড চেষ্টা করছেন বাংলাকে কি করে ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করা যায়, এবং ব্রিটিশরা প্রচন্ড চাপ দিয়ে যাচ্ছে যে বাংলাকে কোনোভাবেই ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করা যাবে না। বিং ভাইস চ্যান্সেলর, it was an issue, it was a prestige issue for স্যার আশুতোষ how to introduce Bengali. ওনার নিজের মাতৃভাষা, সেটাকে উনি নিজে ভিসি হওয়া সত্ত্বেও কারিকুলামে ইন্ট্রোডিউস করতে পারছেন না। This was really disappointing for আশুতোষ, স্যার আশুতোষ। ওনাকে কেউ প্রশ্ন করেছিল যে আপনি নিজের ছেলেকে বাংলা পড়াতে পারবেন? Somebody have asked this question and স্যার আশুতোষ done this. For example, শ্যামাপ্রসাদ মুখার্জিকে উনি বাংলায় পোস্ট গ্রাজুয়েট ক্লাস করাতে পাঠান। আগেইন কন্ট্রোভার্সি। হয়তোবা উনি ইংলিশ নিয়ে অনার্স পড়ে বা ওনার মতন করে চললে কি হতো জানা নেই, বাংলায় মাস্টার ডিগ্রি পড়তে এসে ওনার বাংলার প্রতি একটা অস্মিতা তৈরি হয়। এখনকার ছাত্রদের পড়াশোনা তখনকার ছাত্রদের পড়াশোনার মধ্যে তো অনেকটা পার্থক্য ছিল। ন্যাচারালি এই যে বাংলা, নিজে বাঙালি, তার মাতৃভাষা বাংলা এবং তার মাতৃভূমিকে সার্ভ করার যে প্রচন্ড একটা স্পৃহা, সেইটা কিন্তু জন্মায় উনি যখন পোস্ট গ্রাজুয়েট পড়ছেন বাংলায় তখন থেকে। বাংলা সাহিত্যের প্রতি, বাংলার কৃষ্টির প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি তার যে অসম্ভব একটা অনুভূতি, একটা টান, একটা ভালোবাসা, এর সবটাই কিন্তু এই মোড় থেকে শুরু হয়। কোথায় যাচ্ছিলেন ইংলিশ পড়তে, কিভাবে মোড় ঘুরে উনি বাংলায় চলে এলেন। এবং পরবর্তীতে উনি যত হিন্দু সভা বলুন, জনসংঘ বলুন, যা যা পলিটিক্যাল জায়গা উনি করেছেন, ওনার কিন্তু সেন্ট্রাল টার্গেট ছিল বাঙালি হিন্দু। উনি গোবলায়ের হিন্দুদের নিয়ে খুব একটা আন্দোলন করেননি, আমরা এখন যাকে গোবলায় বলে চিহ্নিত করি আর কি। উনি যেটা করেছিলেন সেটা কিন্তু বাঙালি হিন্দুদের নিয়ে। সো ওনার বাঙালিদের প্রতি একটা আলাদা অস্মিতা ছিল। আমি ব্যক্তি শ্যামাপ্রসাদের শেষ দিকে আসব। যখন উনি ভাইস চ্যান্সেলর 1934 থেকে 1938, এখানে যে লোগোটা দেওয়া আছে সেটা 1937-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউসড হয়। দেখুন এই লোগোটাতে অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এই অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং মোটোটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির দেওয়া। ইউনিভার্সিটিকে লার্নিং এর একটা অ্যাডভান্সমেন্টের জায়গা তৈরি করতে হবে, এই কনসেপ্ট প্রথম নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট, মাঝখানে ব্রিটিশ ক্রাউন দিতেই হবে, সুতরাং ব্রিটিশ ক্রাউন সেখানে আছে। তা সত্ত্বেও উনি কিন্তু ওনার যেটা ভাবনা চিন্তা সেইটার একটা রেপ্লিকা এখানে রেখে গিয়েছিলেন। ভাইস চ্যান্সেলর হিসেবে উনি 4 বছরের একটা সময়কালে উনি ছিলেন, তার মধ্যে উনি ম্যাসিভ কাজ করেছেন। যেটা প্রথম করেছিলেন যে তখন গান্ধীজিও বলছেন যে আমাদের কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষি কাজ যদি ছেলেমেয়েরা না শেখে তাহলে তাদের ভবিষ্যৎ তৈরি হবে না। সো উনি এগ্রিকালচারের যে ডিপ্লোমা প্রোগ্রাম ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করেন। টিচাররা হঠাৎ করে টিচার হয়ে যেতে পারেন না, টিচারদের একটা ট্রেনিং লাগে, হাউ টু টিচ দ্য স্টুডেন্টস। এবং সেই ট্রেনিং আমরা যেটাকে আজকে বিএড প্রোগ্রাম বলে জানি, সেই টিচার্স ট্রেনিং প্রোগ্রাম উনি ইন্ট্রোডিউস করেছিলেন। উইমেন এডুকেশন, আপনারা ভাবুন 1934 to 1938 এই টাইম পিরিয়ডে উনি উইমেন এডুকেশনের কথা ভেবেছিলেন, যেটা এখন আমরা ফেমিনিজম, আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট, শ্রুতির সাবজেক্ট উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে ফেমিনদের ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি, এগুলো যে এখন ভাবছি, 1934-এ উনি কিন্তু ভেবে গিয়েছিলেন উইমেন এডুকেশনকে আলাদা করে নেওয়ার কথা।
এছাড়া উনি টিবেটিয়ান, চাইনিজ, আরও দু একটা লিখতে ভুলে গেছি, পালি এবং উর্দু 4টে ল্যাঙ্গুয়েজকে উনি ইন্ট্রোডিউস করেছিলেন। আর আশুতোষ মিউজিয়াম তৈরি করেছিলেন, যার মধ্যে আমি আগেই বলেছি বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, এগুলো নিয়ে ওনার একটা বিশেষ ভাববার জায়গা ছিল। সেই সমস্ত সংগ্রহ আপনারা যদি কেউ আশুতোষ মিউজিয়ামে যান, আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা থাকলে তারা নিশ্চয়ই গিয়েছো আশুতোষ মিউজিয়ামে, ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছর নিয়ে যাওয়া হয়। সেখানে সারা পশ্চিমবাংলা এবং কিছু ক্ষেত্রে ভারতবর্ষেরও বেশ কিছু সংগ্রহ রাখা আছে, যেগুলো কিন্তু বেশিরভাগই লোক সাংস্কৃতিক সংগ্রহ, ইন্ডিজিনাস সংগ্রহ, এছাড়া তো বাংলার যেগুলো বিশেষ জিনিস সেগুলো আছে। সেন্ট্রাল লাইব্রেরি হল, যারা আজকে যান ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আপনারা অবশ্য যেটা দেখেন সেটা সেই বিল্ডিং তখন ছিল না, এখন তো সেন্টেনারি বিল্ডিং হয়ে গেছে। তখন যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে লাইব্রেরির একটা সেন্ট্রাল হল উনি ইন্ট্রোডিউস করেছিলেন। কৃষ্ণা ম্যাডাম আগের দিন বলেছিলেন যে ফাউন্ডেশন ডে উনি ইন্ট্রোডিউস করেছিলেন 24 জানুয়ারি। আজকে দেখুন আমরা এনইপি 2020-তে অনেককে ভাবছি যে আমাদের ইন্টার্নশিপ করাতে হবে, আমাদের একাডেমিক্সের সাথে ইন্ডাস্ট্রিকে জয়েন করাতে হবে, আমাদের ছেলে মেয়েদের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি তৈরি করতে হবে। 1934 উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছিলেন। যদিও এই নিয়েও অনেক বিতর্ক আছে, এই নিয়েও অনেকে বলেন যে তৎকালীন যে সমস্ত কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তাদের ফিট করানোর জন্য, তাদেরকে ছেলে মেয়ে পৌঁছে দেওয়ার জন্য এই কোর্স ইন্ট্রোডিউস করা হয়, হতে পারে। আবার সেই কন্ট্রোভার্সি। একদম উল্টো রাস্তায় হেঁটে 1937 ইউনিভার্সিটির ইতিহাসে এই একবারই হয়েছিল যখন ইউনিভার্সিটি রিলেটেড কোনো মানুষ নন, রেজিস্ট্রার নন, ভিসি নন, কন্ট্রোলার নন, এখন তো চ্যান্সেলর আছেন আলাদা, ছেড়ে দিন, ইউনিভার্সিটির কোনো আমলা নন, শ্যামাপ্রসাদ বললেন বাংলায় গুরুর মানে শিক্ষা সমাপ্তির যে ভাষণ, গুরুর ভাষণ দেওয়ার মতন বাঙালি যদি কেউ থাকেন তিনি রবীন্দ্রনাথ। 1937 তখন উনি নুব্জ হয়ে গিয়েছেন, তার 41-এ তো মারা যান ন্যাচারালি। 37 মানে প্রায় জীবনের শেষ প্রান্তে, হাঁটাচলা ভালোভাবে করতে পারেন না। আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা অশক্ত শরীরে শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে উনি কনভোকেশন লেকচার দিয়েছিলেন 17 ফেব্রুয়ারি 1937। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যা যা কাজ করেছেন সবকিছুর মধ্যেই উনি কিন্তু একটা স্বাতন্ত্র বজায় রাখার চেষ্টা করেছেন। তাতে বিতর্ক তৈরি হয়েছে, অনেকে ওনার মোটোকে অ্যাকসেপ্ট করতে পেরেছে, কেউ পারেননি, কেউ হয়তো ওনাকে খুব রেবেল বলে দাগিয়ে দিয়েছেন, কেউ হয়তো বলেছেন এতে পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে, ভারতের ক্ষতি হয়েছে, কেউ হয়তো বলেছেন যে ওনার যে ভায়োলেন্ট চিন্তা ভাবনা তাতে করে আরো বেশি দাঙ্গার দিকে আমরা এগিয়ে গিয়েছি। অনেক রকমের মতবিরোধ এসেছে, কোনোটা সাপোর্ট করার মতন, কোনোটা বা নয়। এই যিনি রবীন্দ্রনাথকে এইভাবে কনভোকেশনে নিয়ে আসছেন তারই কোনো একজন ফলোয়ার আবার 1949-এ গান্ধীজির বুকে গুলি চালিয়ে দিচ্ছেন। সুতরাং কন্ট্রোভার্সি ইজ দেয়ার। তিনিও কিন্তু এই হিন্দু মহাসভা থেকেই আসা একজন জার্নালিস্ট, নাথুরাম গডসের নাম আপনারা সবাই জানেন। সেই হিন্দু মহাসভা থেকেই উনি আসছেন, এনাদেরই ফলোয়ার। তো যেখানে উনি সিনিয়রদের বা যে যে জায়গাটা ডিজার্ভ করে সেটা ভাবার চেষ্টা করছেন, সেখানে ওনারই দলের কেউ, ওনারই কোনো ফলোয়ার একজন জননায়কের বুকে গুলি ঢেলে দিচ্ছেন। সো দ্য টোটাল সিনারিও, এটাকে এরকম একটা বৃত্তের মধ্যে 2 আর 2 4 করে দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। যাই হোক, তো শ্যামাপ্রসাদ মুখার্জির একাডেমিক্সের জায়গা বললাম, এবার একটু আমার ইন্টারেস্টের জায়গা বলি, আমার ছাত্রছাত্রীদের জন্য বলি। শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যানথ্রোপোলজিকে কিন্তু ভীষণ গুরুত্ব দিয়েছিলেন। শুধুমাত্র অ্যানথ্রোপোলজির জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক কাজ করে দিয়েছেন। 1920-তে তোমরা জানো কিনা জানি না, ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয় 1920-তে, কিন্তু তখন স্পেসিফিক ডিগ্রি প্রোগ্রাম হিসেবে অ্যানথ্রোপোলজি ছিল না। তখন স্পেশাল অনার্স পড়ানো হতো, বিভিন্ন কলেজ থেকে অনার্স জায়গা মানে করে অনার্সের ক্লাস করতে হতো, আর
ল্যাবরেটরিটা শুধুমাত্র ছিল যেখানে ছাত্ররা গিয়ে ল্যাবরেটরি কাজ করত। সো দ্য স্পেসিফিক একেবারে ডেডিকেটেড প্রোগ্রাম ইন অ্যানথ্রোপোলজি ডিগ্রি ছিল না। 1937 টু 1930 ওই 34 টু 38 যে টেনিওরে উনি ভিসি ছিলেন, সেইখানে কিন্তু উনি অ্যানথ্রোপোলজিকে একটা ডেডিকেটেড কোর্স হিসেবে ইন্ট্রোডিউস করেন। ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউট তখন ছিল, প্রথিতযশা অ্যানথ্রোপোলজিস্টরা ছিলেন। তাদের আর্থিক ক্ষমতা এতটাই কম ছিল যে তাদের কোনো প্রিন্টেড জার্নাল ছিল না। তাদের যিনি প্রেসিডেন্ট তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে রিকোয়েস্ট করেন যে আমাদের যদি কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় তাহলে আমরা কিছু ভালো রিসার্চ পেপার পাবলিশ করতে পারি প্রিন্টেড ফর্মে। শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যালাউ করেছিলেন। দ্য জার্নাল ওয়াজ প্রিন্টেড ইন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেস। সমস্ত খরচ কলকাতা বিশ্ববিদ্যালয় বহন করেছিল ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউটের প্রিন্টেড জার্নাল করতে। শরৎচন্দ্র রায়ের নাম তোমরা যারা অ্যানথ্রোপোলজির সাথে রিলেটেড বা টিচার্সরাও আছেন তারা সবাই জানেন। রায়বাহাদুর শরৎচন্দ্র রায় উনি রাঁচির মানুষ ছিলেন, উনি উড়িষ্যার শিল্পীদের উপরে প্রচুর কাজ করেছেন। সেই শরৎচন্দ্র রায়ের সঙ্গে কোলাবোরেশন করে উনি ট্রাইবাল ডেভেলপমেন্ট স্টাডিকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করেছিলেন, হুইচ ওয়াজ অ্যান ইপক মেকিং ওয়ার্ক ইন অ্যানথ্রোপোলজি। আর ইন্ডিজিনাস হিস্ট্রি সেটাকে তো উনি ইন্ট্রোডিউস করেইছিলেন। আগেই বলেছি যে আশুতোষ মিউজিয়ামে ওনার যে সমস্ত সংগ্রহ রয়েছে তার মধ্যে প্রচুর ইন্ডিজিনাস জিনিস রয়েছে, এ সমস্ত তো আছেই। তাহলে পলিটিক্স বললাম, অ্যাকাডেমিক্স বললাম, কন্ট্রোভার্সি এর মধ্যে থেকে যা যা উঠে এলো আপনারা আশা করি বুঝলেন। এবার একটু দু এক কথা বলবো মানুষ শ্যামাপ্রসাদ সম্পর্কে। শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে এই কদিন ধরে ফেসবুকে প্রচুর লেখা হচ্ছে যে এতদিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এত যে জানাশোনা আছে লোকের বা পড়াশোনা আছে সেটা বোঝা যাচ্ছিল না। এখন ফেসবুক দেখলে বোঝা যাচ্ছে যে কত পড়াশোনা লোকের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আছে। এনিওয়ে, সেখানে অনেক জায়গায় আমি একটা জায়গায় দেখলাম যে সুভাষচন্দ্রের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচন্ড নাকি একটা সংঘাতের সম্পর্ক ছিল। ঠিক, রাজনৈতিক সংঘাত প্রচন্ড ছিল, তীব্র রাজনৈতিক সংঘাত ছিল। কিন্তু সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনারা যদি কলকাতায় যারা যান তারা তো জানেনই যে এখনকার কলকাতার কথা নয়, আপনারা যদি সেই সময়কার 1930s এর কলকাতার কথা ভাবেন তাহলে ভবানীপুরে আশুতোষের বাড়ি আর এলগিন রোডে সুভাষচন্দ্রের বাড়ি, এর ডিস্টেন্স কিন্তু কিছুই না। বলতে গেলে সে অর্থে ওনারা পড়শি ছিলেন। এবং জানকীনাথ বসুর সঙ্গে স্যার আশুতোষের যথেষ্ট একটা ভালো সম্পর্ক ছিল, যেহেতু ওনাদের মানে একটা একাডেমিক শেয়ারিং সবসময় ছিল, ন্যাচারালি ভালো সম্পর্ক ছিল। কিন্তু পলিটিক্যাল ইস্যুতে তাদের প্রচুর বিভেদ ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনা চিন্তা সুভাষচন্দ্রের ভাবনা চিন্তার সাথে কোনোদিনই মিলত না। উনি দুজনেই কিন্তু ভায়োলেন্ট রাজনীতির পক্ষে ছিলেন, কিন্তু ইনি কমিউনাল যে কোনো রকমের চিন্তা ভাবনাকে সবসময় নিগেট করতেন সুভাষচন্দ্র, এবং শ্যামাপ্রসাদ কি করতেন সেটা এতক্ষণ বলে এলাম। কিন্তু মজার কথা, পড়শি হিসেবে হোক বা বাংলায় থাকা দুজন রাজনীতিবিদ হিসেবে হোক, তখন তো রাজনীতিটা এরকম ছিল না যে ও অন্য রাজনীতি করে সেই জন্য ওর নামে কোনো নিমন্ত্রণের কার্ড লেখা হবে না, এরকম রাজনীতি তখন ছিল না। ও অমুক পার্টি করে ওই জন্য আমার মেয়ের বিয়েতে ওকে নিমন্ত্রণ করব না, এরকম রাজনীতি তখন ছিল না। রাজনীতিটা তখন শিক্ষিত মানুষের রাজনীতি ছিল, এডুকেটেড লোকজনরা এই রাজনীতির মধ্যে আসতেন, এবং তাদের পলিসিগত ডিফারেন্স থাকতে পারে, পলিটিক্যাল ভাবনা চিন্তায় ডিফারেন্স থাকতে পারে, কিন্তু মানবিক সৌজন্যের কোনোদিন কোনো অভাব হয়নি, ঠিক যেটা হয়নি সুভাষচন্দ্র এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে। সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্র বসু যখন জেলে গিয়েছেন তখন বিভিন্নভাবে শ্যামাপ্রসাদ ব্রিটিশ গভর্নমেন্টকে চিঠি লিখেছেন তাদের জেলে প্রপার দেখাশোনা হচ্ছে কিনা, তাদের স্বাস্থ্য সম্পর্কে ঠিকঠাক খোঁজ নেওয়া হচ্ছে কিনা, বারবার উনি খোঁজ নিয়েছেন। এটা কিন্তু রাজনৈতিক সৌজন্যের মধ্যেই পড়ে। এই রাজনৈতিক সৌজন্য ওনারা বরাবর ব্যবহার করেছেন। এবং গান্ধীজি যখন সুভাষচন্দ্রকে রি-ইলেক্ট করলেন না, সেটাও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তার বিরোধিতা করেছিলেন যে হু এলস, সুভাষচন্দ্র ছাড়া হু এলস ডিজার্ভ দিস পোস্ট, এই প্রশ্ন কিন্তু উনি গান্ধীজিকে সরাসরি করেছিলেন। দ্যাট গাটস ওয়াজ দেয়ার।
গান্ধীজির মতন ওরকম স্টেচারের একজন নেতাকে শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রশ্ন করেছিলেন, দো পলিটিক্যালি দিস টু পার্সনস ওয়্যার পোলস অ্যাপার্ট। কিন্তু লজিকটা উনি জানতে চেয়েছিলেন যে গান্ধীজিকে এই প্রশ্ন করেছিলেন যে হু এলস এবং কেন। তো যাই হোক, এটা গেল সুভাষচন্দ্রের সঙ্গে। আরেকটা খুব মজার জিনিস, ভালো লাগবে আশা করি আপনাদের শুনতে। শ্যামাপ্রসাদ মুখার্জি আর অ্যান্টি মুসলিম, এই দুটোকে আমরা কিরম ডিফারেন্ট সাইড অফ এ সিঙ্গেল কয়েন এরকম একটা ভাব, বোথ সাইড অফ এ সিঙ্গেল কয়েন। শ্যামাপ্রসাদ মুখার্জি মানেই তিনি ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবকিছুর উপরে ছিল বাঙালি সেন্টিমেন্ট। যে কারণে 1942 কাজী নজরুল শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটা চিঠি লিখছেন যে আমি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার তখন বোধহয় বুলবুল মানে ওনার প্রথম সন্তান অলরেডি মারা গিয়েছেন এবং তার চিকিৎসাও উনি প্রপারলি করাতে পারেননি। তো সেই সমস্ত জানিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিঠি লিখছেন যে আমি অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে যাচ্ছি এবং পারিবারিক খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আমার সমস্ত মুসলিম বর্গের নেতা, সোহরাবর্দী থেকে আরম্ভ করে আরো যারা, ফজলুল হক, আরো যারা ছিলেন নেতাদের প্রত্যেককে চিঠি লিখেছি আর্থিক সহায়তার জন্য, কিন্তু কেউ আমার চিঠির উত্তর করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি নজরুলের বাড়ি চলে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং ওনার পরিবারকে, শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের পারিবারিক মধুপুরে একটা বাড়ি আছে ছিল আর কি, সেইখানে তার পরিবারকে নিয়ে গিয়ে আশ্রয় দেন। সো সেইখানে কিন্তু কোনো নজরুল বলে সেন্টিমেন্ট কাজ করেনি। কিন্তু বড় দুঃখের কথা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে আমরা যে পক্ষ পালন করছি, যে সরকারি নির্দেশে পক্ষ পালন করছি, আমি জানি না, আমার ভুল হতে পারে, গত 25শে মে নজরুলের জন্মজয়ন্তী গেছে, আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে বর্তমান সরকার নজরুল জয়ন্তী সরকারিভাবে কোনো অনুষ্ঠান পালন করেছেন কি করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নজরুলকে এতটাই জায়গা দিয়েছিলেন, একটাই মাত্র কারণ, নজরুল ছিলেন বাঙালি কবি। তো বাঙালির প্রতি এই যে অস্মিতা, আমরা যে এখন অনেক বাঙালি অস্মিতার কথা বলছি, বাঙালির প্রতি এই যে অস্মিতা, এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একটা চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তো ওভারঅল আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি সাম আপ করতে যাই, তাহলে একটাই কথা বলার আছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি একটি অত্যন্ত বর্ণময় চরিত্র এবং সবকিছুতে উনি একটা ইন্ডিপেন্ডেন্ট মতবাদ, ইন্ডিপেন্ডেন্ট ধারণা, ইন্ডিপেন্ডেন্ট পলিসি মেনটেন করার চেষ্টা করেছেন। সেটা সবসময় যে মানুষের কাছে গ্রাহ্য হয়েছে তা নয়, প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে, বিতর্কের মধ্যে দিয়েই উনি যেন খ্যাতি পেয়েছেন। হয়তো এত বিতর্ক না হলেও শ্যামাপ্রসাদ মুখার্জি হতেন না। অনেক সময় আমরা বলি তো স্ক্যান্ডাল, বিতর্ক, এগুলো সেলিব্রিটি তৈরি করে, সেরকম জিনিস, সেরকম ঘটনা হয়তো ওনার ক্ষেত্রেও হয়েছিল, এটাও আবার বিতর্কের বিষয়। যাই হোক, এইভাবে বলাটাও কাজের কথা নয় কোনো। তো শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একটা চরিত্রকে আলোচনা করতে গেলে ইটস আ ভাস্ট ক্যারেক্টার, এত দিক আছে, এত ভাবনার জায়গা আছে। তবে একটাই সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ওনার ফ্যামিলি লিগ্যাসি, ওনার একাডেমিক্স, ওনার পলিটিক্যাল ভাবধারা, কন্ট্রোভার্সি, মৃত্যু, ওনার যে কাজের যে প্রফেশনাল যে অ্যাটিটিউড, সেগুলো সবটা মেলালে শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে আমরা ভাবতে পারি, যেখানে উনি যখনই মনে করেছেন যে এটা আমার মতের সঙ্গে মিলছে না, উনি কিন্তু নিজেকে সেখান থেকে সরিয়েছেন, কখনো কোনো জায়গায় কম্প্রোমাইজ করার কথা ভাবেননি। সেটা কংগ্রেসে, উনি যে সময় কংগ্রেস ছাড়ছেন তখন কিন্তু কংগ্রেসে উনি একটা দারুণ পজিশনে রয়েছেন, তা সত্ত্বেও উনি কংগ্রেস ছাড়ছেন। উনি যখন জনসংঘ তৈরি করছেন, বীর সাভারকরের হাত ছাড়ছেন, তখনও উনি প্রেসিডেন্টের মতন একটা জায়গায় রয়েছেন, তা সত্ত্বেও ছাড়ছেন। যখনই ওনার মনে হয়েছে যে ওনার ইন্ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনায় কোথাও একটা আঘাত আসছে, তখনই কিন্তু উনি নিজেকে সরিয়েছেন। তার জন্য কোনো কিছুর লোভে, আজকালকার রাজনীতির পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখি যে ক্ষমতার লোভ, অর্থের লোভ,
আরো কিছু অনেক কিছু প্রিরিকুইজাইটসের লোক। এতে করে অনেক সময় আমরা এমনকি নিজেদের পারিপার্শ্বিক জীবনেও আমরা দেখি যে অনেক কিছুর জন্য আমরা চুপ করে যাই, আমরা কম্প্রোমাইজ করে যাই। বাট হি ওয়াজ নট দ্যাট সর্ট অফ পার্সন যিনি কোনো জায়গায় কখনো কম্প্রোমাইজ করার কথা ভাবেননি। বাট একজন মানুষ হিসেবে তিনি কিন্তু অত্যন্ত সহমর্মী মানুষ ছিলেন। কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম। এবং ওনার বাঙালি অস্মিতা, এটা নিয়ে কোনো দ্বিমত করার কোনো জায়গা নেই। বাঙালি হিসেবে উনি নিজেকে অত্যন্ত গর্ববোধ করতেন। এবং যদিও এখন আবার সেদিনকেও ফেসবুকে দেখছিলাম যে রবীন্দ্রনাথের শবযাত্রায় কারা নাকি সব রবীন্দ্রনাথের দাড়ি ছিঁড়ে দিয়েছিল। তো সেটার জন্য কখনো কখনো শ্যামাপ্রসাদ মুখার্জিকে দায়ী করা হয়। সেটা কেন হয়, কি বৃত্তান্ত, তার পিছনে কি কাহিনী আছে, সেটা আমাদের কাছে কোনো তথ্য নেই। যেহেতু তথ্য নেই সেটা বলা খুব মুশকিল। তো ক্রাউড যখন কোনো একটা কাজ করে বা কোনো ভুল কাজ করে, তার নেতৃত্বকে তার দায় নিতে হয়। এটা তো আশ্চর্যের কিছু নেই, এটা আমরা কখনো অস্বীকারও করতে পারি না। তো সেই রকম জায়গা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকেও বারবার সমালোচিত হতে হয়েছে। পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে ওনার ভূমিকা বারবার সমালোচিত হয়েছে। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ওনার ভূমিকা সমালোচিত হয়েছে। তো যাই হোক, সমালোচিত হয়েছে সেটাও যেমন ঠিক, কিন্তু উনি কখনোই সমালোচনার ভয়ে বা সমালোচনাকে অ্যাকসেপ্ট করব না এরকম একটা ভাবনা চিন্তার জায়গা থেকে কম্প্রোমাইজ করার কথা ভাবেননি। তাতে আখেরে দেশের ক্ষতি হয়েছে কি ভালো হয়েছে, কি মানে ইতিহাস কিভাবে ওনাকে অ্যাকসেপ্ট করেছে, আজকে ওনার সম্পর্কে এত যে চুলচেরা পড়াশোনা হচ্ছে, 1947 থেকে বা 1953-তে উনি মারা গেছেন, এতদিনও কিন্তু এত চুলচেরা পড়াশোনা হয়নি। যে কারণেই যাই হয়ে থাক, বিতর্কের প্রচুর অবকাশ আছে। প্রত্যেকেই আমরা বারবার বিতর্কে অংশগ্রহণ করতে পারি। শুধু একটাই কথা এখানে শেষে বলবো যে তোমার পতাকা যারে দাও তারে বহিবার দিও শপথি। উনি জনসংঘ তৈরি করেছিলেন, সেখান থেকে পরবর্তীতে আরএসএস তৈরি হয়, তার পরবর্তীতে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়। তো ভারতীয় জনতা পার্টির কে উনি নিশ্চয়ই ওনার পতাকা সেইভাবেই দিয়ে গিয়েছেন। তাই আমরা আশা করব যে পতাকা তারা বহন করছেন, তারা যেন তাদের সেই পতাকা বহন করার শপথি পান। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির সময় বিতর্ক, বিভিন্ন রকমের পলিসির ভাবনা চিন্তা যাই থেকে থাক, যেটুকু সৌজন্য তখন পর্যন্ত ছিল, সেই সৌজন্যটাও যেন বর্তমান পতাকা যারা বহন করছেন তাদের মধ্যে পাওয়া যায়। এবং উনি বাঙালি অস্মিতা বা বাংলার ভাবধারা নিয়ে যে একটা নতুন সমাজ, একটা অ্যাডভান্সড সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা আমরা কিছুটা ওই ওনার ভিসি থাকাকালীন যে অংশটা দেখলাম, আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, যদিও এমন কথাও আবার শোনা যায় যে ছাত্রদের প্রতি উনি এতটাই রূঢ় ছিলেন যখন ভিসি ছিলেন, তখন শুধুমাত্র ব্রিটিশ বিরোধিতা করার জন্য উনি কিছু ছাত্রকে রাস্টিকেট করে দিয়েছিলেন। এমন তথ্যও কিন্তু পাওয়া যায়। সুতরাং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি যে পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, বা নেগেটিভ বলবো না, এটা হয়তো ওনার ভাবনার জায়গাটা কিছু ছিল যে এটা রাস্টিকেট করার মধ্যে হয়তো ওনার নিজস্ব কিছু যুক্তি ছিল, যেমন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করার পিছনে ওনার কিছু যুক্তি ছিল। যাই থেকে থাক, ইতিহাস যা বলে তাতে উনি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এর কথাও যেমন ভেবেছেন, সেটাও যেমন ইতিহাস। আবার কোনো ছাত্র হয়তো ব্রিটিশ বিরোধিতার জন্য রাস্টিকেটেড হয়ে গিয়েছিল, সেটাও ইতিহাস। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানতে গেলে আমাদের সমস্ত ইতিহাসকেই অ্যাকসেপ্ট করতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির সমালোচনার ইতিহাস, শ্যামাপ্রসাদ মুখার্জির কনস্ট্রাকটিভ ইতিহাস, দুটোকেই যদি আমরা এক জায়গায় করতে চাই, তাহলে আলটিমেট যে জিনিসটা দাঁড়িয়ে থাকে, দ্যাট ইজ কন্ট্রোভার্সি। থ্যাংক ইউ।